প্রায় ৩ দশক পর ডাকসু নির্বাচনের ভোটকাল, সব প্রস্তুতি সম্পন্ন, হলগুলোতে পৌঁছে গেছে সরঞ্জাম। নির্বাচনটা যেন ভালো হয় সেটাই আমরা সবাই চাই, যেন সুষ্ঠু হয়। নানাবিধ সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো নিরসনের জন্য আমরা যোগ্য প্রার্থীকেই চাচ্ছি। যত ধরনের লজিস্টিক এবং আধার সাপোর্ট আছে সেটি সম্পন্ন হয়েছে। ভোটের সময় বাড়ানোর দাবিতে বিভিন্ন সংগঠনের উপাচার্যের কার্যালয় ঘেরাও। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭৮টি উপজেলায় ঝিমেতালে ভোট গ্রহণ, গণনার পর চলছে ফল ঘোষণা। বিক্ষিপ্ত ঘটনায় ২৮ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। বেগম জিয়া রাজি না হওয়ায় নেওয়া যায়নি বঙ্গবন্ধু মেডিকেলে, জানালো কারা কর্তৃপক্ষ। কারাগারে রাখা মানবাধিকার লঙ্ঘন, মন্তব্য ফখরুলের। বিভ্রান্ত না করার আহ্বান সরকারের। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সস, আচার, বিক্রি হয় দেশি বিদেশি ব্র্যান্ডের নামে। হিমাগারে অভিযানে মিলল পচা মাছ ও মাংস। প্রস্তুতি থাকার পরও বর্ষার আগে রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর করা যাচ্ছে না, কিছু এনজিওকে দোষলেন পররাষ্ট্রমন্ত্রী। এবং ইথিওপিয়া থেকে কেনিয়া যাওয়ার পথে বিমান বিধ্বস্ত হয়ে ৩৩ দেশের ১৫৭ আরোহীর মৃত্যু, নিহতদের ৪ জন ভারতীয় নাগরিক। প্রায় ৩ দশক পর হতে যাওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামীকাল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছেন শিক্ষার্থীরা। রোববার বিকালের মধ্যেই প্রত্যেক হলে পৌঁছে দেওয়া হয় ব্যালট বক্স, ব্যালট পেপার সহ নির্বাচনের সব সরঞ্জাম। হলগুলোতে বিশাল জায়গা জুড়ে তৈরি করা হয়েছে বুথ। বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য রাখা হয়েছে আলাদা বুথ। একজন শিক্ষার্থী ডাকসুতে 25টি এবং হল সংসদে 13টি ভোট দিতে পারবেন। কি প্রক্রিয়ায় ভোট দিতে হবে তা ব্যাখ্যা করলেন মহসিন হলের প্রাধ্যক্ষ। ডাকসুর জন্য আমরা 3টি ব্যালট পেপার দিব, যেহেতু আমাদের অনেক প্রার্থীর সংখ্যা অনেক বেশি। আর হল সংসদের জন্য একটি ব্যালট পেপার দেবো। আমাদের 6টা থেকে 2টা পর্যন্ত একটানা ভোট চলবে। এর মধ্যে আমাদের প্রিমিজের ভিতরে যদি 2টার পরেও যদি আমাদের কোনো ভোটার থাকে, আমরা তাদেরও ভোট গ্রহণ করবো। সেটা যদি রাত্রে 8টাও বাজে 10টাও বাজে, আমরা একটানা ভোট চালিয়ে যাব। সন্ধ্যা 6টা থেকে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। যান চলাচলও নিয়ন্ত্রণ করছে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম। সঙ্গে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সতর্ক করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে কেউ যদি কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা এই শৃঙ্খলাকে অবনতি করার চেষ্টা করে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নিরাপত্তা বাহিনী, অল ইন্টেলিজেন্স কাজ করছে। আমরাও ডাকসু নির্বাচনকে সুন্দর করার জন্য যে ধরনের পদক্ষেপ আমরা নেব। এদিকে নির্বাচন ঘিরে আগ্রহের কমতি নেই ভোটারদের মাঝে। আবাসন সংকট, সুপেয় পানির সংকট, মানসম্মত খাবারের সংকট এবং আশেপাশের বিভিন্ন আরও নানাবিধ সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো নিরসনের জন্য আমরা যোগ্য প্রার্থীকেই চাচ্ছি। নির্বাচনটা যেন ভালো হয় সেটাই আমরা সবাই চাই, যেন সুষ্ঠু হয়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচনটা হয়, তবে আমরা যেটা দেখতে পারবো যে ছাত্রদের দাবি দাওয়াগুলো আরও বেশি হচ্ছে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছবে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আরও বেশি ছাত্রবান্ধব হয়ে উঠবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিছু না কিছু সমস্যা থেকে যায়, যেগুলা স্টুডেন্ট ইউনিয়ন থাকলে সেগুলো সলভ করা পসিবল। ভোট গ্রহণ শেষ হলে ওএমআর পদ্ধতিতে গণনা করে দ্রুত সময়ের মধ্যে ফল ঘোষণা করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বচ্ছ ব্যালট বাক্স, ভোটের সময় বাড়ানো সহ বিভিন্ন দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বাম ছাত্রজোট, ছাত্রদল, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে লিখিত দাবি উত্থাপন করেন ছাত্রলীগ ছাড়া অন্য সব প্রার্থীরা। পরে সাংবাদিকদের তারা বলেন, নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুষ্ঠু ভোট না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ নিয়ে কথা বলতে রাজি হননি উপাচার্য। প্রশাসন যে ধরনের পদ্ধতিতে এগোচ্ছে, যে ধরনের
নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, সেখানে ভোটারদের মধ্যে এখন পর্যন্ত ভয় শঙ্কা কোনোটাই কাটেনি। ভোট গ্রহণের সময় আরো 4 ঘন্টা বাড়াতে হবে। নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্রের সকল তথ্য সংগ্রহের অবাধ সুযোগ তৈরি করতে হবে। ভোট কেন্দ্রে ভোটারদের আসতে নিরুৎসাহিত প্রদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনে যদি একটি ছাত্র ভোট দিতে তাদের কোনো সমস্যা হয় বা একটি ভোটও যদি আগের রাতে দেয়া হয়, এইটা আমরা সবাই মিলে একত্রিতভাবে রুখে দাঁড়াবো। এবার উপজেলা নির্বাচনের খবর। উপজেলা নির্বাচনের প্রথম দফায় ৭৮ উপজেলায় অনুষ্ঠিত হলো ভোট গ্রহণ। কেন্দ্রভিত্তিক ভোট গণনার পর চলছে ফল ঘোষণা। এরই মধ্যে ঘোষিত বেশ কয়েকটি উপজেলা নির্বাচনের বেসরকারি ফলে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়াও কয়েকটি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দেশের ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ হয়। ৫,৮৪৭টি কেন্দ্রে ভোটার সংখ্যা ১,৪২,৪৮,৮৫০ জন। কারচুপি ও বিশৃঙ্খলার অভিযোগে ২৮টি কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে। ৭৮টি উপজেলায় চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন নির্বাচিত হয়েছেন। এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ঢিমে তালে শেষ হয় ভোট গ্রহণ। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। রোববার সকাল ৮টায় দেশের ৭৮টি উপজেলায় ৫,৮৪৭টি কেন্দ্রে একযোগে শুরু হয় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। চলে বিকেল ৪টা পর্যন্ত। কুড়িগ্রামে বেলা বাড়ার পরেও সদর উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। জেলার ৮টি উপজেলায় ৬৬১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। সিরাজগঞ্জে শেষ মুহূর্তে উল্লাপাড়া উপজেলার নির্বাচন স্থগিত হলেও ৭টি উপজেলার ৭৪৬টি কেন্দ্রে চলে ভোট গ্রহণ। কারচুপির অভিযোগে স্থগিত করা হয় সদর উপজেলার একটি কেন্দ্রের ভোট। দায়িত্বে অবহেলার অভিযোগে আটক করা হয় প্রিজাইডিং কর্মকর্তা সহ ৩ জনকে। রোববার সকালে রাজশাহীতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলো সরব হতে থাকে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। নির্বিঘ্ন ভোট গ্রহণে ৮ উপজেলায় সতর্ক ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার দিন্নাখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। সকালে কম থাকলেও হবিগঞ্জে দুপুরের পর ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি নিয়োজিত ছিলেন ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া নীলফামারী, নাটোর, জামালপুর, জয়পুরহাট, পঞ্চগড় ও নেত্রকোনা জেলার ৩৪টি উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করায় স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ তাকে নেওয়া সম্ভব হয়নি। এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক। আর বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের নেতারা জানিয়েছেন বেগম জিয়া ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে ইচ্ছুক। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনার জন্য রোববার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয় নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার এলাকায়। প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। একই রকম নিরাপত্তা ব্যবস্থা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ঘিরে। কেবিন ব্লকের ৬২২ নম্বর কক্ষটি প্রস্তুত করা হয় বেগম জিয়ার জন্য। কিন্তু বেলা ১টার কিছু আগে প্রত্যাহার করে নেওয়া হয় হাসপাতাল ঘিরে বাড়তি নিরাপত্তা। গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাসপাতালের পরিচালক, জানান আসছেন না বেগম জিয়া। বেগম খালেদা জিয়ার এখানে আসার কথা ছিল, তো উনি আজকে আসবেন না। আমরা এখানে ওনাকে যে কোনো সময় আসলে সম্পূর্ণ প্রস্তুত আছি ওনাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তারা বলছেন যে উনি অসুস্থ, আপনাদের বঙ্গবন্ধুতে উনি ভর্তি হবেন, সেই অনুযায়ী আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু এখন আমাদের কাছে কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে উনি আজকে আসবেন। বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের আহ্বায়ক জানান বেগম জিয়া খুবই অসুস্থ। তিনি বেসরকারি হাসপাতাল ইউনাইটেডে চিকিৎসা নিতে চান। ওনার যে ইচ্ছা এবং বেশ কিছুদিন আগে যে বিশেষজ্ঞ টিম গেছিল ডক্টর প্রফেসর AFM সিদ্দিকীর নেতৃত্বে, ওনারাও কিন্তু স্পষ্টভাবে বলছিল যে ওনাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করতে।
কারণ ইউনাইটেড হাসপাতালে উনি সবসময় চিকিৎসা নিয়ে থাকেন। উনি বিশেষায়িত একটা হসপিটালে গেলে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে বাংলাদেশের সেরা চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড, সুন্দর একটি মেডিকেল বোর্ড করে তার মাধ্যমে উনি চিকিৎসা নিতে চাচ্ছেন বলে আমি মনে করছি। গেল সপ্তাহে বেগম জিয়ার সুচিকিৎসার দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির 6 জন নেতা। কারাগারে যাওয়ার পর এর আগেও বিভিন্ন সময় বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসা সেবা দেওয়া হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ভারত। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা জানান ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা দাস গাঙ্গুলি। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান 10 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝা সামাল দিতে ঢাকার পাশে থাকবে দিল্লি। ভারত বাংলাদেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা প্রসঙ্গে রিভা গাঙ্গুলি বলেন, সহযোগিতার আরও নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, প্রেস সচিব ইহসানুল করিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আর উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে এই ব্যাজ পরানো হয়। প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাফল্য কামনা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৌবাহিনীকে আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করার নির্দেশ দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, চিত্রশিল্পী মুর্তুজা বশির, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক সহ 13 বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান 2019 সালে স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী মরণোত্তর, শহীদ এটিএম জাফর আলম মরণোত্তর, আব্দুল খালেক মরণোত্তর, অধ্যাপক মোহাম্মদ খালেদ মরণোত্তর, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডাক্তার কাজী মিসবাহুন নাহার, চিকিৎসায় ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নুরুন্নাহার ফাতেমা বেগম, সমাজসেবায় ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ডক্টর হাসিনা খান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পুরস্কার পাচ্ছে। আগামী 25 মার্চ প্রধানমন্ত্রী এ পদক তুলে দেবেন। সব প্রস্তুতির পরেও এনজিওগুলোর অসহযোগিতায় বর্ষার আগে রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর করা যাচ্ছে না। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মিয়ানমার সেনাবাহিনীর বিচারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-কে সহায়তা দেওয়ার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা 10 লাখেরও বেশি রোহিঙ্গা বর্তমানে বসবাস করছে কক্সবাজারের 30টি ক্যাম্পে। এতে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি সহ সৃষ্টি হচ্ছে নানা সমস্যার। এই অবস্থায় রোহিঙ্গাদের জন্য নোয়াখালীর ভাষাঞ্চলে প্রায় 10,000 একর জায়গায় আবাসনের কাজ করছে সরকার। প্রায় 1 লাখ রোহিঙ্গার বসবাসের জন্য নির্মাণ করা হয়েছে 1440টি টিন শেড পাকা ঘর। চরকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে নিরাপদে রাখতে নির্মাণ করা হয়েছে 14 কিলোমিটার বেড়ি বাঁধ ও 4 তলা বিশিষ্ট 120টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। তবে সব প্রস্তুতির পরও এনজিওগুলোর অসহযোগিতার কারণে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়টি এখনো অনিশ্চিত বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ভাষান্তরের কাজটা শেষ করতে, এবং শেষ করলে পরে আমাদের বিশ্বাস এই বৃষ্টির আগে যদি 1 লক্ষ যায় তাহলে তারা যারা যাবে এরা শান্তিতে থাকবে। বহু এনজিও বলছে যে ওখানে তোমরা যেও, স্থায়ীভাবে না, তাদের সেইখানে আমরা টেম্পোরারি যতদিন এখানে আছে তারা কিছু কাজকর্ম করুক। রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার বিষয়টি তদন্ত করতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে ICC
প্রতিনিধি দল। মন্ত্রী বলছেন, বিচার নিশ্চিতে আইসিসিকে সহযোগিতা করবে বাংলাদেশ। ওআইসি আপনার একটা রেজলিউশন অ্যাডপ্ট করে মায়ানমারের পারসিকিউশন হয়েছে এর উপরে একটা আপনার আইসিসি ইনভেস্টিগেশন হবে। তারা ফ্যাক্ট ফাইন্ডিং করবেন আসলে কি হয়েছে, তখন কোর্ট একটা জাজমেন্ট দিবে, দিলে একটা প্রেশার ক্রিয়েট হবে। সরকার বলছে, ভাষাঞ্চলে স্থানান্তরিত রোহিঙ্গাদের মাছ ধরা সহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে কমবে নিরাপত্তা ঝুঁকি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের সস, আচার। দেশি বিদেশি ব্র্যান্ডের নামে তা বিক্রি করা হয় বাজারে। রাজধানী পুরান ঢাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এমন অনিয়ম ধরা পড়েছে। এদিকে মেয়াদোত্তীর্ণ মাছ, মাংস হিমাগারে সংরক্ষণ করায় রাজধানীর কদমতলীতে দুটি প্রতিষ্ঠানকে 50 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নোংরা ঘিঞ্জি এই পরিবেশেই পুরান ঢাকার চাঙ্গারপুলে তৈরি হচ্ছে মুখরোচক নানা ধরনের আচার। আম, জলপাই ড্রামে ভরে সংরক্ষণ করা হচ্ছে, যার ভিতরে রয়েছে ব্যাঙ, তেলাপোকা, টিকটিকি। আর সসের জন্য টমেটো ভর্তি ড্রামগুলো পোকায় ভরা, বের হচ্ছে দুর্গন্ধ, রয়েছে মধুও। পাশের একটি ভবনে এই সব পণ্যের বোতলের গায়ে দেশি বিদেশি কোম্পানির স্টিকার লাগানো হচ্ছে। জেলি, আচার, আপনার টেস্টি সস, আপনার ওয়াস্টার্ন সস, মানে কিকুমিন, অনেক ধরনের আইটেম আছে। আইটেম তো ওরা আমাদের যা বলে আমরা তা তৈরি করে দিই। অনুমোদনহীন খাবার তৈরি ও প্রতারণার দায়ে এই প্রতিষ্ঠানের মালিককে 6 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ক্ষতিকর প্রক্রিয়ায় তার খাদ্য দ্রব্য উৎপাদন করছেন এবং জনগণের সাথে প্রতারণা করছেন। এই দুইটি বিষয় আমরা আমল নিয়ে 2 ধারায় আমরা 6 লাখ টাকা জরিমানা করেছি এবং অনাদায় কারাদণ্ডের বিধান রয়েছে এখানে। এছাড়াও দুপুর 12টার দিকে রাজধানীর কদমতলী এলাকায় এসবি গ্রুপের কোল্ড স্টোরেজে অভিযান করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আমদানি নিষিদ্ধ মহিষের মাংস ও নষ্ট হয়ে যাওয়া কলিজা এবং বিভিন্ন রকমের মাছ সংরক্ষণের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জরিমানা করা হয় 50 লাখ টাকা। 600 মনের মতো মাছ এবং মাংস পাওয়া গিয়েছে, যেগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। হিমাগারে খাদ্যপণ্য রয়েছে, একই সাথে তারা কিন্তু আপনার পেস্টিসাইড প্যাকেজিং করতেছে। এইটা কোনোভাবেই করতে পারে না। তো এই জন্য এখানে পেস্টিসাইড ইউনিটটা রয়েছে, সেটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। ভেজাল খাবার ও পণ্য সংরক্ষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব ও খাদ্য অধিদপ্তর। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। বাসার ছাদ ও ব্যালকনিতে ফুলের বাগান করা হলে নাগরিকদের কর অবকাশ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন মেয়র আতিকুল ইসলাম। বিকেলে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ইউলো প্রায়োরিটি কিন্তু আমাদের আছে, আমাদের মশার প্রায়োরিটি আছে, আমাদের জলবদ্ধতার প্রায়োরিটি আছে। যত তাড়াতাড়ি পারি ঢাকা ওয়াসা যারা ডেভেলপমেন্টে কাজ করছে তাদেরকে নিয়ে একটা মিটিং করতে, সিটি কর্পোরেশনকে দুর্নীতি মুক্ত করতে চাই। ডিএনসিসির জায়গা যদি কারো অবৈধ দখলে থাকে সেই জায়গা উদ্ধার করার জন্য যা কিছু লাগে আমি বলেছি সকল কাজ করার জন্য। ছাদে অথবা ব্যালকনিতে আপনারা ফুলের গাছ বা বাগান করবেন, যারা এগুলা করতে পারবে তাদের জন্য কর অবকাশ সুবিধা দেওয়া হবে। টাঙ্গাইলে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ 6 জনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে ভুক্তভোগী শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম ও তার সহযোগীরা বিভিন্ন সময় ছাত্রদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। সবশেষ গত শুক্রবার রাতে বিএমবি ব্যাচের 3 ছাত্রকে রুম থেকে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে এক ছাত্রের হাত ভেঙে দেওয়ার অভিযোগ করে তারা। এই অবস্থায় অভিযুক্ত সায়েম সহ তার সহযোগীদের আজীবন বহিষ্কারের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন সাধারণ শিক্ষার্থীরা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর সন্ধ্যায় 6 জনকে বহিষ্কার করে প্রশাসন। যশোরের বেনাপোলে 2 নারীকে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত 6 বখাটেকে আটক করেছে পুলিশ। বিকেলে পুটখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, চিকিৎসার উদ্দেশ্যে সীমান্ত পার করে ভারতে নেয়ার কথা বলে 2 নারীকে আটকে রেখে গণধর্ষণ করে একদল দুর্বৃত্ত। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে অভিযান চালিয়ে সোহেল, আরিফ, আবদুল্লাহ, শিমুল, প্লাবন ও মোর্শেদ নামে 6 বখাটেকে আটক করে পুলিশ। নির্যাতিত 2 নারী পুলিশি হেফাজতে রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
প্রায় 3 দশক পর ডাকসু নির্বাচনের ভোটকাল, সব প্রস্তুতি সম্পন্ন। ভোটের সময় বাড়ানোর দাবিতে বিভিন্ন সংগঠনের উপাচার্যের কার্যালয় ঘেরাও। ৭৮টি উপজেলায় ঢিমে তালে ভোট গ্রহণ, গণনার পর চলছে ফল ঘোষণা। বিক্ষিপ্ত ঘটনায় ২৮ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। বেগম জিয়া রাজি না হওয়ায় নেওয়া যায়নি বঙ্গবন্ধু মেডিকেলে, জানালো কারা কর্তৃপক্ষ। কারাগারে রাখা মানবাধিকার লঙ্ঘন, মন্তব্য ফখরুলের। বিভ্রান্ত না করার আহ্বান সরকারের। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সস, আচার, বিক্রি হয় দেশি বিদেশি ব্র্যান্ডের নামে। হিমাগারে অভিযানে মিলল পচা মাছ ও মাংস। এবং প্রস্তুতি থাকার পরও বর্ষার আগে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা যাচ্ছে না, কিছু এনজিওকে দুষলেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।